আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? প্রিয় দর্শক, মহান ভাষা আন্দোলনের শহীদ সকল আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি এই বিশেষ অনুষ্ঠান ২১ আমার অহংকারে। আজ আমাদের এই সরাসরি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী মাহমুদুজ্জামান বাবু, শিল্পী অনিমা রায় এবং আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আজ এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমরা ২১-এর তাৎপর্য, অমর ২১শে গ্রন্থমেলা এবং সাম্প্রতিক সময়ে বাংলা ভাষার চর্চার যে অবস্থান সেসব স্যারের কাছ থেকে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনের চেষ্টা করব এবং ২১শে চেতনায় আমরা কিছু সঙ্গীত আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং কবিতায় আমাদের ২১শে চেতনা আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। শুরুতেই আমি আমাদের দুই প্রিয় সঙ্গীত শিল্পী অনিমা রায় এবং মাহমুদুজ্জামান বাবুকে অনুরোধ করব ২১শে সেই বিখ্যাত গানটি, যেটি বাঙালির রক্তের প্রতিটি প্রবহমানতায়, হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে মিশে আছে যে গান। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার
অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ। আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি রমনার প্রতিটি সবুজ ঘাসের ওপর তাদের প্রতিটি রক্তকণা আগুনের মতো জ্বলছে, চলছে আর চলছে, এক একটি হীরের টুকরোর মতো। ওদের কারো নাম তোমারই মতো ওসমান, কারো বাবা পূর্ব বাংলার নিভৃত কোনো গায়ে মাটির বুক থেকে সোনা ফলায়। তোমারই আমারই মতো হয়তো আজকে যারা বেঁচে থাকতে পারত, তোমারই মতো তাদের কারো একজনের হয়তো বিয়ের দিন পর্যন্ত ধার্য হয়েছিল। আমারই মতো তাদের কেউ একজন হয়তো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল। এখানে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনদের নির্বিচারে হত্যা করেছে। প্রিয় দর্শক, মাহবুবুল আলম চৌধুরীর রচনায় সে একুশের প্রথম প্রহরে রচিত সেই কবিতার অংশ বিশেষের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান এবং গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের যাত্রা শুরু করলাম। আমরা অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের কাছে সেই 52-এর ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট এবং সেই রাতের 20 ফেব্রুয়ারি রাতের পাকিস্তান আর্মির যে ছাত্র হত্যার সেই ঘটনাটি আমরা শুনব। গানের পর কবিতার পর ঠিক আলোচনা জমার কথা নয়, তবে আলোচনাটার প্রয়োজন আছে, এই জন্য এটা প্রেক্ষাপট তৈরিতে সাহায্য করবে। 21 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই দিন তো গুলি চলেছিল, আমরা জানি ঘটনাটা। তার কিন্তু একটা প্রেক্ষাপট আছে। আমি 1921 সালে যেতে চাই, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের নামটি কবিতায় বারে বারে এসছে। এটি ছিল আমাদের জেগে ওঠার একটা শুরু বলা যেতে পারে। বাঙালি প্রথম আবিষ্কার করলো যে তার উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে। উচ্চশিক্ষা গ্রহণ করে এই দেশের সংস্কৃতির মালিকানা নিজের হাতে নিতে হবে। তো ভাষা যেহেতু সংস্কৃতির প্রধান একটা মাধ্যম, সেই ভাষার প্রশ্নে আমাদের একটা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিল 1947 সালের দেশ বিভাগ। শুরুর কয়েক মাস পরেই আমরা বুঝতে পারলাম যে পাকিস্তানিদের সঙ্গে আমাদের এই মেকি সংসার বেশি দিন চলবে না, কারণ সেখানে আমরা আছি 19 জনের জায়গায়, তারা আছে প্রধান কর্তার ভূমিকায়। আমাদের ভাষা নিয়ে যখন উদ্ধত সব বক্তব্য আসতে থাকলো, পাকিস্তানের স্বপ্ন 10টা বলে যাকে বলা হয়, তার মুখ থেকে ঢাকাতে বসেই যে বাংলার কোনো স্থান নেই, উর্দু হবে রাষ্ট্রভাষা, পরিষ্কার একটা বাণী পৌঁছে গেল আমাদের কাছে যে আমরা এখন আমাদের ভাষার মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের হাতে নিয়ে নিতে হবে আমাদেরকে। সেই ছিল প্রথম পাঠ। 1947 সালের ডিসেম্বর থেকে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। 1948 আন্দোলন হয়েছে। সৈয়দ মুস্তফা আলী একটা লেখা লিখেছেন রাষ্ট্রভাষার প্রশ্ন নিয়ে, সে 48 সালে, যার জন্য তাকে অনেক নিগৃহীত হতে হয়েছে পাকিস্তান রাষ্ট্রে।
এরই ধারাবাহিকতায় 1952 সালের ফেব্রুয়ারি মাস এই আমাদের জেগে ওঠা ভাষার প্রশ্নে, অর্থাৎ আমরা উচ্চশিক্ষার বাহন হোক, আমাদের শিক্ষার বাহন হোক, আমাদের সংস্কৃতির বাহন হোক, সেই ভাষাকে যখন আমাদের নিজের করে অধিকারে নিয়ে আসতে পারলাম, বাকি থাকলো সংস্কৃতির অন্যান্য জায়গায় যাওয়া। 1954 সালের যে নির্বাচন হলো, বাঙালি প্রথম তার রাজনৈতিক চাবিকাঠিটা নিজের হাতে নিয়ে নিল যুক্তফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে। 1957 সালে কাকমারি একটা সম্মেলন হয়েছিল, মাওলানা ভাসানী করেছিলেন। সেখানে সাংস্কৃতিক জেগে ওঠার চিহ্নটা আমরা পেলাম। এই তিন শক্তি একত্র করার পর 58 সালে যখন পাকিস্তানের সেনা শাসন জারি হলো, তখন আমাদের আর কোনো অবস্থানে পাকিস্তানিরা আবিষ্কার করলো না। তারা দেখলো যে জাতি এগোচ্ছে। 1961 সালে যখন রবীন্দ্রনাথকে তারা নিষিদ্ধ করলো, তারা ভেবেচিন্তেই করেছিল, কারণ তারা ততদিনে জেনে ফেলেছে ভাষার প্রশ্নে জাতি এগোচ্ছে, সংস্কৃতির প্রশ্নে এগোচ্ছে। এই জাতিকে যদি এখনই দমন করা না যায়, তাহলে সেই জাতি তাদের জন্য একটা বড় হুমকি হয়ে যাবে। তো 52 সালকে আমি অনেক মর্যাদায় পড়ি, অনেক দৃষ্টিকোণ থেকে দেখি। শুধু যে একটা ভাষার প্রশ্ন, একটা রক্তপাত হয়েছিল তা নয়। শহীদদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধার কোনো শেষ নেই, কারণ তারা আমাদের অনেকগুলি পথের সন্ধান দিয়েছিলেন, যা সবগুলি 71 সালে এসে একটা জায়গায় মিশেছিল। ধন্যবাদ স্যার। মানে আমরা 71-এ যে বিজয় অর্জন করেছি 16 ডিসেম্বর, তার প্রথম বীজটি সেই 52-এর ভাষা আন্দোলন থেকে, এবং সেই ধারাবাহিকতায় আমাদের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ এবং আমাদের 52 সালে যে ছাত্রদের রক্ত ঝরেছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তো কোনো কবিতায় উঠে এসেছে। 71 সালে প্রথম রক্ত ঝরিয়েছিল সে আমাদের শহীদ সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে, জগন্নাথ হলে, তৎকালীন ইকবাল হলে, অন্যান্য জায়গায়। সেটিও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে, প্রিয় দর্শক, বাংলা একাডেমিতে বইমেলায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইভান। আমরা ইভানের কাছে যাচ্ছি, বইমেলা দেখব। ইভান। মাহি ভাই, আপনাকে ধন্যবাদ আমার কাছে আসবার জন্য, এবং এনটিভির পর্দায় এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অমর 21-এর এই দিনের গৌরব এবং এই দিনের অহংকার আমাদের সবাইকে ছুঁয়ে গেছে। প্রাণের উচ্ছ্বাসে মিলিত হয়েছি আমরা, এবং 21শে ফেব্রুয়ারি আমাদের যে অহংকার, পুরো ফেব্রুয়ারি মাসব্যাপী এই প্রাঙ্গণে, এমনকি সোহরাওয়ার্দী উদ্যানেও এই বইমেলা অনুষ্ঠিত হয়। আজ সেই মহান দিন। আমি এই মুহূর্তে আছি এবং আমাদের সাথে অনেক মানুষই আছেন। আমি কিছু মানুষের সাথে একটু কথা বলতে চাই আজকের দিনের এই উচ্ছ্বাস কিংবা এই সব কিছুকে ঘিরে। আমি একটু শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম ফিরোজ মাহমুদ, আমি একজন গবেষক, আমি বাংলা একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট। আচ্ছা স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই, আজ সেই 1952 থেকে শুরু করে আজকের 2016, 21শে ফেব্রুয়ারি আসে, 21শে ফেব্রুয়ারি চলে যায়। এই দিনকে ঘিরে আমরা আলাদা ধরনের একটা উদযাপন করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই দিনের পর সেই উদযাপন কোথায় খানিকটা মিলিয়ে যায়। আপনি যেহেতু গবেষণার সাথেই জড়িয়ে আছেন, কি বলবেন স্যার এই সময়কালের মাঝখানে উদযাপন উপলক্ষ নিয়ে, বা কতটুকুন পরিবর্তন এসেছে, কতটুকুন আবেগ বা চেতনা আমাদেরকে ছুঁয়ে আছে? একটা সমস্যা হচ্ছে আমরা খুব ইতিহাস সচেতন নই, কিন্তু আমাদের আবেগ উচ্ছ্বাস সবই ঠিক আছে। আমরা দিবসগুলো পালন করি, কিন্তু আমরা ইতিহাস সচেতন নই। এর প্রধান কারণ হচ্ছে ইতিহাস আমাদের এখন পাঠ্যসূচিতে তেমন গুরুত্ব পায় না, এবং 21 সম্পর্কে কিন্তু অনেকের খুব সুস্পষ্ট ধারণা নেই। আগে এটা শহীদ দিবস হিসাবে পরিচিত ছিল, তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখন এটা বিশ্ব পরিমণ্ডলে যেহেতু আমাদের 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো এখন এটাকে মাতৃভাষা দিবস বলা হয়। তার সঙ্গে কিন্তু 21 ফেব্রুয়ারি কথাটা চলে আসছে। এখন মূল সমস্যাটা হচ্ছে প্রতি বছর 21 আসলে বলা হয় যে সর্বস্তরে বাংলা চালু করতে হবে, কিন্তু সর্বস্তরে বাংলা চালু করবেন কি করে? এখন আমাদের ইংরেজিতে ঠিক কথা বলার প্রবণতা নেই, কিন্তু ইংরেজিতে বিয়ের আমন্ত্রণপত্র দেখবেন সবাই ইংরেজিতে ছাপাচ্ছে। এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারি না। আপনি দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে, বাংলা নাম যে নেই তা নয়। এখন কথা যে সর্বস্তরে বাংলা চালু করার জন্য এটা কেবল সরকারের সিদ্ধান্ত হলে হবে না, এটা আমাদের মধ্যে সেই সচেতনতার অভাব রয়েছে। তবে সরকার এই ব্যাপারে আরও কঠোর সিদ্ধান্ত নিলে আমার মনে হয় এই কাজটি আরও দ্রুত সম্পন্ন করা যাবে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যে কথা বলছিলেন যে আমাদের ব্যক্তিগত সচেতনতা বা উপলব্ধিটা অনেক বেশি জরুরি। আমি একটু অন্যদের সাথেও কথা বলতে চাই, আমি একটু আপনার সাথে কথা বলি। আপনি আপনার নামটা একটু জানতে চাই, কোত্থেকে এসেছেন? জি, আমি সুইটি, আমি গ্যান্ডারিয়া থেকে এসেছি। আপনি একটু যদি এগিয়ে আসেন। এই যে 21শে ফেব্রুয়ারি আমরা উদযাপন করি, আজকে কি প্রভাত ফেরিতে গিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কি একদম সঠিকভাবে জানা আছে যে 1952 এই দিনে কি ঘটেছিল? 1952 এই দিনে আসলে আমরা যতটুকু শুনেছি বা জেনেছি, আমাদের বাবা মা বা আমাদের দাদা দাদুর কাছ থেকে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই দিনটিকে পেয়েছি। সেজন্য আমরা অনেক গর্বিত এবং ওনাদের জন্য আমাদের অনেক অনেক সম্মান জানাই শহীদদের উদ্দেশ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে লাখো শহীদের রক্তের বিনিময়ে হয়তো এই দিন আমরা পাইনি, আমরা ভাষার ত্যাগ ছিল কিছু মানুষের সেই দিনের জন্য। আপনার সাথে একটু কথা বলি। আপনাকে আমরা বেশ আজকের দিনের সজ্জায় দেখতে পাচ্ছি, কালো পাঞ্জাবিতে দেখতে পাচ্ছি। আমরা যে গানটি প্রভাত ফেরিতে গাই, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি কে লিখেছেন কিংবা কার সুরটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলতে পারবেন? এই গানটি সঠিক আমি জানি না, এটা হয়তো আমার ব্যর্থতা হতে পারে। কিন্তু আমরা এই গানটি আজকে সকালেও যখন পৃথিবীতে আসার সময় শুনছি, মনের ভিতরে তো অন্যরকম একটা ফিলিংস, একটা অনুভূতি মনের মধ্যে এসে পড়ে। কিন্তু আমি নতুন প্রজন্ম থেকে আমি এটা বলতে চাই যে এই জিনিসটা নট অনলি ওয়ান ডে, এটা এভরিডে কিভাবে করা যায় তার জন্য আমরা আমাদের সরকার এবং আমাদের জেনারেশন যারা আছে তাদের প্রতি আমি আকুল আহ্বান করব। বিশেষ করে অনেক সময় কিন্তু আপনার প্রতিবেদন দেখেন যে আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে খুব পরিচ্ছন্ন পরিপাটিভাবে দেখি। এছাড়া আমরা যারা স্থানীয় ঢাকা, আমরা যেমন পুরান ঢাকা থেকে এসেছি, আমি আমার ওয়াইফ এসেছি, এটা ম্যাক্সিমাম অন্য সময় যখন এদিক দিয়ে আমরা চলাচল করি, এটা কি বলতে খুব কষ্ট হয় বাঙালি হিসেবে খুব। কষ্টটা আমাদের থাকে। আপনাকে ধন্যবাদ। আমি একটু ভাই আপনার সাথে একটু কথা বলি। আজকের এই দিন আমাদের অহংকারের দিন, আমাদের অনেক শহীদদের কথা আমরা জানি। আপনি কি ঠিক আমাদেরকে একটু বলতে পারবেন যে 1952 এই দিনে আসলে কি ঘটেছিল, জানা আছে? ধন্যবাদ আপনাকে। 1972 সালে আজকে আমরা 1952 সালে আমরা আজকে যে ভাষাটা পেয়েছি বাংলা ভাষা, সেটা হচ্ছে বিশ্ব মাতৃভাষা। একমাত্র আমাদের ভাষাটাই হচ্ছে বিশ্ব মাতৃভাষা, যেখানে সারা বিশ্বে একযোগে পালন করা হয়। আর 1972 সালে আমরাই একমাত্র জাতি যেটা ভাষার জন্য প্রাণ দিয়েছি। অন্য কোনো জাতি হয়তোবা খুঁজে পাওয়া যাবে না যারা ভাষার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। আমরা এটার জন্য গর্ববোধ করতে পারি। কিন্তু দুঃখের বিষয় একটা, যেটা আমরা আজকে 21শে ফেব্রুয়ারি আমরা কি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনার মাতৃভাষা পালন করছি, কিন্তু কালকে থেকে আমরা সে আগের এই পাশ্চাত্যের আমাদের যে সংস্কৃতি, আমরা সেই সংস্কৃতিতে ফিরে যাব। আমি চাই না আমাদের সেই সংস্কৃতিতে আমরা আবার ফিরে যাই। আমরা চাই আমরা 365 দিনে আমরা আমাদের বাংলা ভাষাকে আঁকড়ে ধরে, আমরা আমাদের বাংলা ভাষাকে গর্ব করে আমাদের বিশ্বের মধ্যে আমাদের বাংলা ভাষাকে উজ্জ্বল রূপে উপস্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ। এরকম করে আসলে আমরা বারবার ফিরে আসবো এবং অনেকের সাথে কথা বলবো। তবে এই মুহূর্তে এনটিভির স্টুডিওতে ফিরে যেতে চাই এবং মাহি ভাই আপনার কাছে ফিরে যাই। ইভান, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বইমেলা থেকে দেখলাম মেলায় আসা বা সকালে প্রভাত ফেরিতে আসা শহীদ মিনারের পাদদেশে আমাদেরই মতো সবার যে অনুভূতি, এ থেকে স্পষ্ট যে আমরা আসলেই ইতিহাস সচেতনতা আমাদের কতটুকু আমরা জেনে যাই সবাই, এবং ইতিহাস সচেতনতা থেকে দূরে সরে গেলে সে জাতি অগ্রসরের পথে কিন্তু একটি বাধাই এক রকমের। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শিশু শ্রেণী থেকে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষার যে কারিকুলাম রয়েছে, যে শিক্ষার নীতি রয়েছে, সেখানে আমাদের এই বিষয়গুলি আমাদের সচেতনতা বাড়ানো দরকার। আমরা এই বিষয়টি স্যারের কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনতে চাই। বিস্তারিত বলার কিছু নেই, একটু কষ্টের অভিজ্ঞতা হলো আর কি, যে আমাদের স্কুলগুলিতে আসলে 21 ফেব্রুয়ারি সম্পর্কে তেমন কিছু বলা হয় না, আর পরিবারগুলি খুবই বিচ্ছিন্ন অবস্থায় আছে। পরিবারের ভিতর যদি সংস্কৃতির এই উদ্যোগটা না থাকে, তাহলে সন্তানদের ভিতর সঞ্চারিত হয় না। আমি ওদেরকেও খুব বেশি দোষ দিই না, কারণ বাংলা ভাষাটার চর্চা আমাদের যেখানে প্রাথমিক পর্যায় থেকে শুরু হওয়ার কথা, সেখানে ভালোভাবে হচ্ছে না। এই মুহূর্তে আপনাকে একটি বিষয় একটু দর্শকদের মনে করিয়ে দিতে চাই। আপনারা জানেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমাদের সাথে, তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি কিন্তু কথা বলার মধ্যে তেমন কোনো মানে প্রয়োজন না হলে ইংরেজি শব্দ ব্যবহার করছেন না। কিন্তু আমাদের গণমাধ্যমের কোনো প্রতিষ্ঠান, আমাদের এফএম রেডিও, আমাদের সেই প্রভাব কিন্তু আমাদের মানুষের মধ্যে চলে আসে। তারা
তিনটি শব্দের একটি বাক্য বললে দুটি ইংরেজি শব্দ বা একটি ইংরেজি শব্দের অনুপ্রবেশ ঘটে। কারণটা এই হচ্ছে বিষয়টি স্যার মানুষ আমরা আপনার কাছ থেকে একটু না, মানুষ খুব সহজের ভক্ত। যে বিষয়টা চর্চা হয়ে আসছে পরিবারের ভিতর, বন্ধু বান্ধবের মধ্যে, এমনকি শ্রেণীকক্ষে, সেই সহজ বিষয়টাই তো তরুণরা গ্রহণ করবে। তাদের যদি বোঝানো হতো যে বাংলাটাই আসলে সহজ, এই যে কিন্তু না বলে বাট বলছে, কিন্তু অত সুন্দর একটা শব্দ, কিন্তু তার তাৎপর্য আছে। বাট বললে কেমন যেন কোন দিকে চলে যায়, কিন্তু বাটটা বলছে কেন, কারণ সবাই বলছে। আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে শিক্ষকদের আন্তরিকতা ছিল। আমাদের বাংলা শিখিয়েছেন যারা নমস্য সব ব্যক্তি, বাংলা বই লিখেছেন। আমার এক স্যার ছিলেন নাসির উদ্দিন স্যার, তিনি একটা বই লিখেছেন আটলান্টিকের ওপার হতে, আমেরিকা ফেরত এসে। আমাদের সামনে সেগুলি ছিল উদাহরণ। আমাদের বাংলার সময় বাংলা ভাষা শেখানো হতো, ইংরেজির সময় ইংরেজি। সেজন্য আমার ভিতরে এটির ভিতর প্রথম থেকেই এটা জায়গা করে নিয়েছে। আমার কোনো কৃতজ্ঞতা নেই, আমার শিক্ষকদের কৃতজ্ঞতা। তাহলে যা দাঁড়ালো যে আমাদের এই সর্বস্তরে বাংলার প্রচলন এবং শুদ্ধ বাংলা বলবার যে প্রচেষ্টা, সেটি শুধুমাত্র রাষ্ট্র না, রাষ্ট্র সমাজ, না, এই যে একজন বললেন ইংরেজি ভাষায় বিয়ের নিমন্ত্রণ দিচ্ছেন, আমি কারণটা এখানে রাষ্ট্র কি করবেন, এখানে রাষ্ট্র কি আইন করবেন? ফলে আমি মনে করি যে পরিবারের ভিতরে বাংলা ভাষা চর্চা হওয়া উচিত, শ্রেণীকক্ষে হওয়া উচিত, আর ব্যক্তির উদ্যোগে এবং সমাজের উদ্যোগে সর্বত্র যেখানে যেখানে সম্ভব সেখানে হলে তখন আমরা একটা সুন্দর চলতি বাংলা ভাষা পাবো, যার একটা মাধুর্য আমাদেরকে সবসময় সঙ্গ দেবে। ধন্যবাদ স্যার। আমরা আবারও আসবো। আমরা বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। সঙ্গীত অনিমা আগে। আমি কারণটা কি বাবু ভাই? আচ্ছা ঠিক আছে। যদিও আজ প্রথম গানটি আমি করতে যাচ্ছি আমাদের সেই অতুল প্রসাদের বিখ্যাত গান, যারা আমরা এই ভাষা দিবসটি এলেই মূলত স্কুলে বা যেখানে হোক এই গানটি করবার চেষ্টা করি। মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরে বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা, আমরে বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝে টানে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝে টানে, কে গান নাচে বাউল, কে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরে বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা, আমরে বাংলা ভাষা। বিদ্যাপতি
মোদের আশা আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে, ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে, ওই ভাষাতে বলবো আমি, ওই ভাষাতে বলবো হরি সঙ্গ বলে। কাদা ভাষা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আমরা যে কথা আলোচনায় করছিলাম যে বাংলা ভাষার যে মাধুর্য, বাংলা ভাষার যে সৌকর্য এবং যে ভাব প্রকাশে আমাদের জন্য মাতৃভাষায় যে সহজ, এবং আমি সাধারণ শিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ এবং উচ্চশিক্ষিত মানুষ, প্রত্যেকে তার মনের ভাব প্রকাশের জন্য একজন বাঙালির জন্য বাংলা যত সহজ হবে অন্য বিদেশি ভাষা ততটা সহজ হবার কথা নয়। আমরা বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। একটি যাই, একসাথেই যাই। আমি যে গানটি করব সেই গানটিও ফেব্রুয়ারি বারবার ঘুরে আসে আমাদের এখানে, এবং এই গানটি লেখা হয়েছিল 1953-54 এই সময়কালে। বইয়ে সেভাবেই যারা গবেষণা করেছেন তাদের উদ্ধৃতি এরকম। কথা আব্দুল গাফফার চৌধুরীর এবং সুর শেখ লুৎফর রহমানের। রক্তে আমার আবার প্রলয় দোলা, সেই গানটি করছি। রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা। আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা। আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। রক্তে আমার আবার প্রলয় দোলা। ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে আমার ভাইয়ের রক্তের আগুনে মিশে। ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে আমার ভাইয়ের রক্তের আগুনে মিশে। উজ্জীবনের নতুন পতাকা তোলা, নতুন পতাকা তোলা। রক্তে আবার আমার লেগেছে দোলা। আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি, 21শে
ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি রক্তে আমার আবার প্রলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা আমি কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি রক্তে আমার আবার প্রলয় দোলা রক্তে আমার আবার প্রলয় দোলা রক্তে আমার আবার প্রলয় দোলা তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এই নাও আমার যৌতুক, এক বুক রক্তের প্রতিজ্ঞা। ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে, আমিও প্লাবন হব। শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাও কপালে। আমি জলে স্থলে অন্তরিক্ষে উড়াবো গান্ডীব, তোমার পায়ের কাছে নামাবো পাহাড়। আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে, চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভেতরে। আমার কিসের ভয়, কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর। শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ। আমার আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে ছড়িয়ে। আমার কিসের ভয়, তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এই দেখো অন্তরাত্মা মৃত্যুর গর্বে ভরপুর, ভোরের শেফালি হয়ে পড়ে আছে ঘাসে। আকন্দ ধুন্দুল নয়, রফিক সালাম বরকত আমি। আমারই আত্মার প্রতি ভাসে এই দেখো আগ্নেয়াস্ত্র, কোমরে কার্তুজ। অস্থি ও মজ্জার মধ্যে আমার বিদ্রোহ, উদ্ধত কপাল জুড়ে যুদ্ধের এ রক্ত জয়টিকা। আমার কিসের ভয়, তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এটা নির্মলানন্দ গুণের জানি। কবিতা। আমরা স্যারের কাছে যাচ্ছি। কবিতাগুলো শুনেছি, বাবুর গানটাও শুনেছি। ওর গলায় একদম খুবই চমৎকার, খুব জোরের সঙ্গে গায় বাবু, ভালো লাগে। আমি মনে করি আমাদের ফেব্রুয়ারিতে এই প্রত্যয়টা জাগাতে হবে ভিতরে। স্যার একটা জায়গা আমি একটু আপনার সাথে একটু, যেহেতু আপনি এই বিষয় নিয়ে কথা বলা শুরু করেছেন, আমরা 21-এর স্লোগানটা জানি যে 21 মানে মাথা নত না করা। সেই ধারাবাহিকতা কিন্তু 21-এর অবশ্যই বারবার ফিরে আসা বলি আমরা। কিন্তু আমাদের চারপাশে যে প্রত্যাশাটা আমাদের ছিল 21 এবং তারপরে 71, তারপরে একটা সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, এই মাথা নত না করার জায়গাটা আমরা কতটুকু সমুন্নত রাখতে পারছি, মানে সেই ছন্দপতনটা কোথায় ঘটেছে? হ্যাঁ, দুঃখের বিষয়টি হচ্ছে এই যে বাঙালির মাথা নত না করার বিষয়টি বাঙালিরাই কেন জানে নির্দিষ্ট করে দিচ্ছে। আমাদের তো কেউ, বিদেশিরা কেউ শাসন করছে না, আমরা এখন স্বাধীন একটা জাতি। কিন্তু আমাদের দেশের ভিতরে মাথা উঁচু করে না দাঁড়াবার জন্য সকল প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। এই আমার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে, কেউ চাইবে না অকুতভয় একজন মানুষ তৈরি হোক। সবাই চাইবে প্রতিষ্ঠানের প্রতি বিশ্বস্ত মানুষ আনুগত্য দেখাবে, এবং ওই যে থাকে না যে লাইন ধরে দিল সেই লাইন ধরে এগোবে, সে উপর দিকে তাকাবে না এবং মাথাটা উঁচু করে চলবে না। এটা খুব দুঃখের বিষয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই স্বাধীনতা জিনিসটি শেখানো হয় না। আমাদের পরিবারগুলি চায় সন্তানরা একটা ভালো চাকরি করুক, সেই চাকরিতে যাতে তার উন্নতি হয় এবং পরিবারের উন্নতি হয়। এবং যে চাকরিগুলি আমাদের এখন বাজারে ছেয়ে গেছে, সেগুলিতে এত বেশি অনৈতিক কার্যকলাপ চলে,
ঘুষ কতটা আমি নাইবা মুখে আনলাম। যে মানুষটি নীতির পথ থেকে বিচ্যুত হয় তার মাথাটা আপনা আপনি নত হয়ে যায়, শুধু নত হয় না, অন্যের অধীনস্থ হয়। সবচেয়ে দুঃখের বিষয় সেটি। তবে এই কথাটি বাবুল খুব ভালো বলেছ আজকে। আমি মনে করি ফেব্রুয়ারি মাসে আমাদের আত্মশক্তি জাগাতে হবে। রবীন্দ্রনাথ এই কথাটা বারে বারে বলছেন যে বাঙালির আত্মশক্তি জাগাতে হবে, এবং আত্মশক্তি জাগাবার সবচেয়ে বড় পথ হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা যা সংস্কৃতি দেয়, শুধু পাঠ্য বই দেয় না। তো সাংস্কৃতিক শিক্ষা যেটি রবীন্দ্রনাথ শুরু করেছিলেন শান্তিনিকেতনে, পারেননি, প্রতিষ্ঠানের কাছে তিনিও পরাজিত হয়েছেন। এখন শান্তিনিকেতন গেলে আমার মনে হয় এটা কোন দেশ, কোন জায়গা, কোন বিশ্ববিদ্যালয়। তো আমি মনে করি আমাদের সেই শিক্ষায় বলীয়ান হতে হবে, যা সংস্কৃতির ভিতর থেকে তার শক্তিটা আহরণ করে, যার উদ্দেশ্য হচ্ছে মাটি এবং মানুষের সেবা করা, এবং যার আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রকৃতিকে অটুট রাখা, নির্মল রাখা, মানুষের জীবনকে সুন্দর করা। এই তো খুব বেশি চাওয়া নয় আমাদের, কিন্তু চাওয়াটা নিয়ে যখন রাস্তায় নামি এতগুলি দেয়াল তুলে দিয়ে সব প্রতিষ্ঠান, সে দেয়াল টপকাতে টপকাতে ক্লান্ত হতে হয়। কিন্তু আমি সেই অক্লান্ত বাঙালি চাই, আমাদের রবীন্দ্রনাথের মতো, বঙ্গবন্ধুর মতো, নজরুলের মতো সেই বাঙালি যারা ক্রমাগত দেয়াল টপকে আমাদেরকে দিগন্তের সন্ধান দেবে। হোক না আজকে এই মাসে, এটি আমাদের চাওয়া। ধন্যবাদ স্যার, বাবুকে ধন্যবাদ। যে 21 মানে মাথা নত না করা, এটি একটি প্রতীকী, একটি আমাদের জীবনের সর্বস্তরে, আমাদের সমাজের সর্বস্তরে, আমাদের এই একবিংশ শতাব্দীর এই বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে এই দর্শনকে আমরা আমাদের অগ্রসর সামনে এগিয়ে যাবার দর্শন হিসেবে, প্রত্যয় হিসেবে আমরা যেন সবাই লালন করি, এবং আমরা যাতে সেটি বাস্তবায়ন করতে পারি। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা প্রথমে অনিমার কাছে যাচ্ছি, একটি গান দিয়ে আমাদের বিরতির পর অনুষ্ঠান শুরু হোক। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান।
আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো কালো ধোঁয়া, যে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছুটোছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকেও কলকাতায় পাঠিয়ে দেয়া হয়। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে, আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের ভাগ্য প্যাটটা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধগলি, সেই অন্ধগলির 11 নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, সেই আমি তখনও যার মুখে নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের ওপর উপুর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইলো, ভাড় ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারদিকের ওই চিৎকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্য প্রাণপণ চেষ্টা করতে 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 যখন ধীরে ধীরে অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছে তাদের ওপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছে। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর আমি তখন এপার বাংলায় আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছি কেতা দুরস্ত এক অন্য মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক নামজাদা এক বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, চুক্তি, পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার আজকের প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। ওরাও এখন শুদ্ধ করে আমার মতো আর বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না, মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা এখন নিতান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন একটা কষ্ট হচ্ছিল।
ইংরেজিতে কথা বলতে না পারার জন্যে ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছি। আমার ভেতর সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন শিকড়বিহীন এক চির বিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। সেই বাংলাদেশের জন্যে, সেই বাংলা ভাষার জন্যে, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করতে থাকে। বাবাই, এটি একটি দীর্ঘ কবিতা সৃজন সেনের দেশ বিভাগের সময়ে যে যারা ওপার বাংলা চলে গিয়েছিল। আপনি একটি গান শুনে আমরা স্যারের কাছে যাব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে স্নেহগ্রাস, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এক রকমের বিলাপি করছেন যে গর্ভের গ্রাসে রাখার পর এখন আবার স্নেহের গ্রাসে রেখে দিচ্ছেন। দেশমাতৃকা এবং গর্ভধারিণী মা উভয়কেই বলেছেন, দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। আমাদের এখানে ভালো ছেলে ভালো মেয়ের সংজ্ঞা হচ্ছে মাথা নিচু করে যাবে, মাথা নিচু করে আসবে, কোনো কিছু প্রতিবাদ করবে না, কিন্তু আমাদের ইতিহাস তা বলে না। সেই জায়গা থেকে মার কাছে অনুনয় করা, আঁচলের বাঁধন যেটা শেকলের মতো হয়ে যাচ্ছে, সেখানটা একটু খুলে দিলে আমাদের জন্য ভালো হয়। ভিনদেশি সেই বর্গিরামা, ভিনদেশি সেই বর্গিরামা নেই তো এখন ঘরে। এখন দেখি স্বজনের হাত, বর্গি সেজে লুট করে মা। জীর্ণ বসন তোর গায়ে তাই, জীর্ণ বসন তোর গায়ে মা। এ নয় তো ললাট লিখন, খুলে দে মা আঁচলের বন্ধন আমার, খুলে দে তুই শিকলের বন্ধন। পদে পদে নিষেধ করে ভীরু তারা চলে ঢেকে, লক্ষ্মী ছেলে হওয়ার লোভে শেখাস প্রলোভন। খুলে দে মা আঁচলের বন্ধন। ভিনদেশি সেই বর্গিরামা, ভিনদেশি সেই বর্গিরামা নেই তো এখন ঘরে। এখন দেখি স্বজনের হাত, বর্গি সেজে লুট করে মা। জীর্ণ বসন তোর গায়ে তাই, জীর্ণ বসন তোর গায়ে মা। এ নয় তো ললাট লিখন, খুলে দে তুই শিকলের বন্ধন আমার, খুলে দে মা আঁচলের বন্ধন।
আজ আমরা অনাচার শুয়ে যাই, কোথায় আমার আগুন জ্বালা, সত্যবাদী শত ভাই নত মুখে আজ আমরা অনাচার সয়ে যাই, কোথায় আমার আগুন জ্বালা, সত্যবাদী শত ভাই রত্নগর্ভা হে জননী, রত্নগর্ভা হে জননী, তোর কি সাজে ফুল রোদন, খুলে দে মা শিকলের বন্ধন, পদে পদে নিষেধ করে ভীরু তারা চলে ঢেকে, লক্ষ্মী ছেলে হওয়ার লোভে শেখাস প্রলোভন, খুলে দে মা আঁচলের বন্ধন আমার, খুলে দে তুই শিকলের বন্ধন আমার, খুলে দে মা শিকলের বন্ধন। প্রিয় দর্শক, আমরা বাবু ভাইয়ের গান শুনছিলাম, অসাধারণ একটি গান। আমরা এই মুহূর্তে প্রিয় দর্শক আপনাদের নিয়ে যাচ্ছি বইমেলায়, সেখানে ইভান রয়েছে। বইমেলা থেকে ইভান শুনতে পাচ্ছ? মাহি ভাই, আপনাকে ধন্যবাদ। এনটিভির স্টুডিও থেকে এনটিভির পর্দায় এই মুহূর্তে সবাই আমাকে আবারও দেখতে পাচ্ছেন। ইভান সাইর আপনাদের সাথে আছি। মাহি ভাই ঠিকই বলছিলেন, বইমেলা এবং বাংলা একাডেমি প্রাঙ্গণেই আছি, মোদের গৌরব ভাস্কর্যের সামনেই আছি। শুধু আমি একা নয়, আমার সাথে এই মুহূর্তে আছেন ডাক্তার মুজাহিদুল ইসলাম, পরিচালক প্রশাসন বাংলা একাডেমি। তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। বলেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে মেলার পরিসর কিন্তু বেড়ে গিয়েছে অনেক। একটা ইচ্ছে ছিল, সবার দাবি ছিল মেলার পরিসর বাড়বে। সোহরাওয়ার্দী উদ্যানেও আমরা মেলাকে পেয়েছি এবং এবছর নিরাপত্তা বা অনেকগুলো বিষয় কিন্তু আমরা অনেকের সন্তুষ্টিও পেয়েছি। তো বাংলা একাডেমির এই যে ভূমিকা মেলাকে নিয়ে, সেই সম্পর্কে আপনাদের একটু আপনাদের কার্যকারণগুলো সম্পর্কে জানতে চাই। আমি প্রথমেই সবাইকে বলবো যে মেলার পরিসর বাংলা একাডেমি থেকে ছড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত গিয়েছে এবং গত বছর যে পরিকল্পনা মাফিক চিন্তাভাবনা করে সোহরাওয়ার্দী উদ্যানে মেলাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেটির আঙ্গিকগত এবং পরিসরগতভাবে দুটোই এখন বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মাননীয় আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান দুইজনের ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতায় এই মেলার পরিসর এবার আমাদের বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত গিয়েছে এবং সেক্ষেত্রে সবচেয়ে আলোচনার যে বিষয়টি এবার এসেছে সেটি হচ্ছে নিরাপত্তা। আপনারা এই পর্যন্ত দেখেছেন মেলার আজকে 21 তারিখ অমর ভাষা শহীদের আজকে যে আমাদের দিনটি, এর মাঝখানে আমরা দেখবেন যে নিরাপত্তার ব্যাপারে কিন্তু কোনো কার্পণ্য এ পর্যন্ত করা হয়নি। শুধু তাই নয়, যারা আসতেন আজকের দিনটিতে অনেক ধরনের বিচিত্র অভিজ্ঞতা, তারা অনেকে আসতে চাইতেন না, কিন্তু এবার আপনারা দেখতে পেয়েছেন যে মেলায় বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান অংশে 3টি পথে 10টি আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে পারছে এবং বিকল্প পথে 3টা পথ দিয়ে তারা বের হয়ে যেতে পারছেন। এবং পাশাপাশি আমাদের বাংলা একাডেমি প্রাঙ্গণে একইভাবে আমরা 4টি পথ দিয়ে ভিতরে আসছি এবং বের হয়ে যাচ্ছে ভিন্ন পথে। মেলার সুশৃঙ্খল পরিবেশ, আঙ্গিকগত যে বৈশিষ্ট্যতা এবং নান্দনিকতা, আমার মনে হয় একেবারে যারা প্রবীণ নবীন প্রত্যেকের কাছে বই কেনার পাশাপাশিও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন। আমরা আশা রাখছি সামনের দিনগুলোতে সকলের সহযোগিতায় মেলার এই পরিসরকে ধরে রাখার পাশাপাশি আমরা হয়তো আরও
বেশিভাবে সকলকে যাতে আমরা আরো সুন্দরভাবে বই কিনতে পারেন সে ব্যবস্থা হয়তো বা বাংলা একাডেমি রাখবে এবং সকলের সহযোগিতা কামনা করবো আমরা। আমি আপনার কাছে আরো একটু জানতে চাইবো, আমাদের সাথে আরো একজন আছেন, একটুখানি যদি আসেন। কিন্তু আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আজকের এই মহান দিন 21শে ফেব্রুয়ারির দিন, আমাদের ভাষা সংস্কৃতি নিয়ে অনেক ধরনের কথাই হয়, অনেক জায়গায় কিন্তু আমরা হাহাকারও বোধ করি, আমাদের সংস্কৃতি কোথাও গিয়ে হুমকির মুখে পড়ছে কিনা বা নানান ধরনের কিছু আমরা জানতে পারি। কিন্তু বাংলা একাডেমি হীরক জয়ন্তী পালন করছে, বাংলা একাডেমির গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেই সবকিছু মিলিয়ে আমাদের বর্তমান যে সমসাময়িক ভাষা, বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে বাংলা একাডেমির ভূমিকা সম্পর্কে বা তারা কতখানি দেখভাল করছে এই ব্যাপারটা নিয়ে সতর্কীকরণ বা তাদের মাথায় আছে, সেগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি প্রথমে আমাদের মহাপরিচালকের কথা বলেছি, আমি আবারও স্মরণ করব, উনি দীর্ঘদিন থেকে প্রথম পর্যায়ে বাংলা ভাষা এবং এর সাহিত্য অঙ্গনকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য নানা প্রকল্প গ্রহণ করেছেন এবং বিভিন্ন ধরনের গ্রন্থ থেকে আপনার শুরু করে আমাদের যে ব্যাকরণ, তারপরে হচ্ছে অভিধান, এগুলো উনি পর্যায়ক্রমে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, আমার মনে হয় বাংলা একাডেমির ইতিহাসে এটি অনেক বড় একটা আসনে বাংলা একাডেমিকে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই বইমেলার পরিসরের পাশাপাশি আমরা এখন বইমেলার লন্ডনে থেকে শুরু করে তারপরে জার্মান এবং কলকাতায় এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে বইকে ছড়িয়ে দেওয়ার জন্য, বাংলা ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। এবং আমি এই প্রসঙ্গে আরও একটু বলতে চাই, সামনের দিনগুলোতে আমাদের বাংলা একাডেমির উদ্দেশ্য রয়েছে যে বিশেষ করে ইংরেজি ভাষা অবশ্যই প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি বাংলা ভাষাকে যাতে আমরা নিজেদের একটা মায়ের ভাষা এটাকে গর্ভে ধারণ করে অন্যান্য ভাষাও আমরা কাজ করতে পারি। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেছেন, অনুবাদের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। এবং আমি যতটুকু জানি, আমি প্রশাসনে রয়েছি, আমি সেই প্রেক্ষাপট থেকে আমাদের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে এবং তিনি এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং উনি যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন যে বিদেশি ভাষাগুলো বাংলা ভাষার মাধ্যমে আমাদের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া এবং আমাদের যে ভাষা সংস্কৃতি রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেগুলোকে আমাদের বিদেশি ভাষা অনুদিত করে দেওয়ার জন্য। আমি আশা রাখি সামনের দিনগুলো আরো বাংলা একাডেমির আরো বড় ধরনের চমক থাকবে। অনেক ধন্যবাদ। আমরা এখানে আবারও ফিরে আসব এবং কথাও বলবো। আমি খুব সংক্ষেপে একটু আপনার কাছে একজন লেখক হিসেবে এবারকার মেলা এবং আমাদের আজকের দিন 21-এর মাহাত্ম্য এই সবকিছু নিয়ে একটু জানতে চাই সংক্ষেপে। যে 21-এর যে চেতনা, সেটা তো আমাদেরকে মানে আমরা বুকে ধারণ করি, যেটা আমাদের বাঙালিত্বের শেকড়। আর বইমেলা আমাদের দেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশ সাধনে মানে অদ্বিতীয় ভূমিকা পালন করে যাচ্ছে, এটা আমরা সকলেই অকুণ্ঠ চিত্তে স্বীকার করি। আপনার সাথে আমরা আরো কথা বলবো এবং আমরা আপনার অনুভূতিও বুঝতে পারছি, কিন্তু আমাদের সময় হয়েছে এখন বোধহয় একটু স্টুডিওতে যাওয়ার। আমি এখান থেকে এনটিভির স্টুডিওতে সবাইকে নিয়ে ফিরতে চাই। মাহি ভাই, ধন্যবাদ আবারও ইভান তোমাকে আমাদের স্টুডিওতে এবং আমাদের দর্শকের সামনে বইমেলা তুলে ধরবার জন্য। আমরা ফিরে যাচ্ছি অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের কাছে। স্যার, বাংলা একাডেমি একটি সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের বাংলা সাহিত্য এবং তার ইতিহাস সবই চমৎকারভাবে ধারণ করছেন, এটি চর্চা হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে অমর একুশের গ্রন্থমেলা এটি বাংলা একাডেমিকে অনেক বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলা একাডেমিকে চিনছে এই বইমেলার মাধ্যমে। আমরা শুনছিলাম যে সারোয়ার্দী উদ্যানে এটি সম্প্রসারিত হয়েছে, এবছর নয়, এটি কিন্তু কয়েক বছর ধরেই হচ্ছে। এবার হয়তো এটি একটি পরিপূর্ণ একটি আঙ্গিক পেয়েছে, রূপ পেয়েছে। পরিপূর্ণ বলা যাবে, আমি আপনার কাছ থেকে এটি বিস্তারিত শুনতে চাচ্ছি। আমার থেকে না, বাংলা একাডেমি বিষয়টা তো আমরা সবাই জানি। এখানে যখন শুরু হয়, সেই চিত্তরঞ্জন সাহা খুব ক্ষুদ্র পর্যায়ে শুরু করেছিলেন। তখন বাংলা একাডেমির বর্ধমান হাউসের মাঠ ছিল, সেই মাঠ এবং পুকুরের পাড়ে কয়েকটা দোকান খুলে এই বাংলা একাডেমি বইমেলা হতো। যত না বই বিক্রি হতো, সবার আদান প্রদানটা বেশি হতো। সেখানে কামরুল হাসান আসতেন, 500 টাকায় তার ছবি বিক্রি করতেন, বলতেন সবাই আমার বই ছবি কিনুক। আড্ডা হতো, প্রাণবন্ত আড্ডা, যেটি এখন আর নেই। এখন লেখকদের আড্ডা বলে কিছু নেই। এখন দেখা যায় যে বাইরে থেকে যারা আসেন তারা চা খান, আড্ডা মারছেন, কিন্তু লেখকদের সাক্ষাৎ পাওয়া যায় না। তো সেই সময় একটা প্রাণবন্ত মেলা ছিল। আমরা বুঝেছি তখন যে আমাদের মেলাটা দরকার। এটা শুধু লেখক পাঠকের জন্য না, প্রকাশক যারা আছেন তাদের যদি প্রকাশনাকে একটা শিল্প করতে হয়, তার জন্য যে পরিমাণ আর্থিক লাভের প্রয়োজন, সেই জন্য মেলাটা দরকার ছিল। এখন দেখুন আমাদের প্রকাশনা শিল্প হয়ে দাঁড়িয়েছে, অনেক লেখক জীবিকা অর্জন করতে পারছেন, মোটামুটি একটা অবস্থানে আছেন। আগামীতে হয়তো আরও ভালো হবে। তবে 3টি কারণে বাংলা একাডেমির মেলা গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আমাদের সাংস্কৃতিক একটা ঐক্যের জায়গা তৈরি করে দিচ্ছে। সবাই সেখানে যাচ্ছেন, সেখানে সংস্কৃতির সঙ্গে নিজেকে মেলাচ্ছেন, আবার নতুন করে একটা পুনর্জাগরণ অনুভব করছেন বাড়িতে যাওয়ার সময়।
দ্বিতীয়, বইয়ের প্রতি ভালোবাসা দেখাবার একটা জায়গা, কিন্তু বইয়ের সংস্কৃতি, বই পড়ার সংস্কৃতি আমাদের কমে যাচ্ছে। সেটি কিছু না হলেও সেখানে তৈরি হচ্ছে বইয়ের সংস্কৃতি। আর হুমায়ুন আহমদকে আমি স্মরণ করতে চাই, তার একটা বিশাল অবদান আছে পাঠক তৈরি করাতে। পশ্চিম বাংলার সাহিত্য থেকে আমাদের পাঠককে আমাদের সাহিত্যমুখী করেছেন। আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে ছেড়ে দেইনি, কিন্তু বাংলাদেশের একটা পাঠক শ্রেণী তৈরি হয়ে গেছে যারা বাংলাদেশের বই পড়তে আগ্রহী হচ্ছেন। 3টি কারণেই মনে করি আমি গুরুত্বপূর্ণ। তবে শেষ করার আগে দুটো কথা বলি। প্রথমটা, যে বাবু যে গানটি গাইল, আমাদের শেকল কিন্তু আঁচলের শেকল মহারাজ খুলে ফেলেছিলেন 71 সালে। তো 71 সালে আমার বিদেশি সব বর্গীকের খেদিয়ে বের করে দিয়েছি, কিন্তু নিজেদের স্বজনেদের হাত বর্গী হয়ে লুট করতে শুরু করেছে। রবীন্দ্রনাথ কত আগে বুঝে ফেলেছিলেন আমি জানি না। আর দ্বিতীয়টা হচ্ছে যে ওই তুমি যে কবিতাটি পড়লে, সেখানে যে জাপানি মাতৃভাষায় খুব চমৎকার কথা বলে গেল, শুধু ভাষার অহংকার না, তার জাত্যাভিমানটাও প্রবল, এবং তার পিছনে যে কঠোর পরিশ্রমে নিজ জাতিটাকে উন্নতির শিখরে তুলে দেওয়ার একটা বিশ্বাস তার আছে। বাংলা ভাষা তখনই বিশ্বে প্রতিষ্ঠিত হবে যখন আমরা অর্থনৈতিক শক্তিটা এমন পর্যায়ে নিয়ে যাব যে বিশ্ব আমাদের দ্বারস্থ হবে। আমাদের মানুষ চাকরি করতে মালয়েশিয়া বা ওই মধ্যপ্রাচ্যে যাবে না, তারা আমাদের দেশে চাকরি করার জন্য আমাদের দূতাবাসগুলিতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ভিসার জন্য। যেদিন সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো, তখন মানুষ নিজের আগ্রহে, নিজের প্রয়োজনে বাংলা ভাষা শিখবে। আমি তো মনে করি যে আরও যদি এইভাবে আমরা এগোই, আরও শেষ করে ফেলি, 50 বছর পর যদি এরকম হয় যে বিভিন্ন জায়গায় পৃথিবীর এরকম সাইনবোর্ড দেওয়া হচ্ছে যে বাংলা শিখুন, বাংলাদেশে যান, সেদিন দেখা যাবে ওই আমি মাতৃভাষায় কথা বললে তখন একজন নিজের দায়ে অনুবাদ করে বাকিদের শোনাবে। এখন আমি বলতে পারি, আমি অনেক সময় বলি, কিন্তু আমার নিজের দায়ে আমাকে অনুবাদ করে শোনাতে হয়। অর্থাৎ একটা ভাষার স্বাস্থ্যের পিছনে শুধু সংস্কৃতি থাকলে চলবে না, তার অর্থনীতি, তার মানুষের কঠোর পরিশ্রমের মনোবৃত্তি, তার সামাজিক বিনিয়োগ, তার রাষ্ট্রিক বিনিয়োগ, সব কিছু মিলে একটা ভাষার উন্নতির দিকে যায়। এখন বলো, তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি। আমি আবৃত্তিকারকে বেশিক্ষণ আটকে রাখা ঠিক না। না, আপনার কাছে আরেকটি বিষয় শুনতে চাচ্ছিলাম, সেটি হলো যে 99 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে জাতিসংঘের। তো 99 সাল থেকে আজ 2016, 17 বছর। তো এই 17 বছরে আন্তর্জাতিকতার প্রেক্ষাপটে বাংলা ভাষা বা বাঙালি কতটুকু এগিয়েছে? আমার উত্তরটা একটু আগে দিয়ে দিয়েছি আমি। এটি আসলে বিপন্ন মাতৃভাষার জন্য প্রয়োজন। ওই বড় বড় মাতৃভাষা যেমন জার্মান, ফরাসি, এরা কিন্তু এই দিন নিয়ে কোনোই তাদের চিন্তা নেই। চিন্তাটা হচ্ছে বিপন্ন মাতৃভাষা যারা, এই যে আমরা কথা বলছি, হয়তো একটা মাতৃভাষা এতক্ষণে শেষ হয়ে গেছে। আমাদের দেশে আমরা কি করছি সেটা আমাদের দেখতে হবে। আমাদের যে আদিবাসী যারা আছেন তাদের মাতৃভাষা ক্ষুদ্র আমরা বলছি, আসলে কিন্তু আমি বলছি তো, আমার বলতে কোনো আপত্তি নেই, আমি বলেই যাব। এটার সঙ্গে আমার নিজস্ব একটা বিশ্বাসের প্রশ্ন জড়িত আছে। আমি মনে করি উপজাতি কথার অত্যন্ত অপমানসূচক। কোনো জাতি কারো উপ হতে পারে না। আমি আরেকটা জিনিস বলি, জাতিসত্তা, স্বাধীন জাতিসত্তা। বাঙালি যেরকম একটা স্বাধীন জাতিসত্তা 71 অনেকবার আমরা প্রমাণ করেছি। আমাদের চাকমা, বং, মারমা, তারও কি ক্ষুদ্র? তাদের সংস্কৃতি কি ক্ষুদ্র? কোন মাপে আমি ক্ষুদ্র বলবো তাদের? তো আজকের দিনটাতে আমাদের একটু দেখতে হবে তাদেরও মাতৃভাষা চর্চা ঠিকমতো হচ্ছে কিনা। তাদের মাতৃভাষাকে আমরা কি আটকে দিচ্ছি চর্চার জায়গাগুলি, নাকি আমরা তাদেরকে সহায়তা করছি? যদি না করি, তাহলে আমরা 21-এর চেতনা বলে যে কথাটি বলি, সেটির পিছনে আমাদের তার বিরুদ্ধে আমাদের অবস্থানটা দাঁড় করিয়ে দেই। বায়ান্নের সেই আপনি যে প্রথম আলোচনা বলছিলেন 47 থেকে বায়ান্নের যে ভাষা আন্দোলনের যে দাবি দাওয়াগুলো, সেখানে কিন্তু প্রত্যেক অঞ্চলের অঞ্চলভিত্তিক ভাষার প্রতি শ্রদ্ধাশীলতার কথাও কিন্তু উল্লেখ ছিল। সেই আমাদের আঞ্চলিক ভাষা আছে, প্রত্যেকটি আঞ্চলিক ভাষা বিকশিত হোক। 20 মাইল পরপর কিন্তু আমাদের ভাষা বদলায়। তা আমি তো চাবাই নবঙ্গের ভাষার খুব ভক্ত, আমি তো করটিয়ার ভাষার খুব ভক্ত। আমি চাই যে সমস্ত মাতৃভাষা, আঞ্চলিক ভাষা সকল বিকশিত হোক। ভাষার ফুলগুলি আমি কেন ছিঁড়ে ফেলবো, কেন বিকশিত হতে দেবো না? তবে অনেক আলোচনা হলো, আমি একটু গান শুনি। হ্যাঁ, আমরা অনিমার কাছ থেকে গান শুনবো পড়ে যায়। প্রিয় দর্শক, অনিমা রায়। যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, আমি গাইব ভাবছিলাম অন্য একটি গান। এবার রবীন্দ্রনাথের খুব প্রিয় একটি গান আমি চেষ্টা করছি। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া
তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার সবে না সেটান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবে রে, বোঝা তোর ভারে হলে ডুববে তোরে খান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি। প্রিয় দর্শক, আপনারা কথা, কবিতা এবং সঙ্গীতে দেখছেন 21 আমার অহংকার। প্রথমেই আমরা মাহমুদুজ্জামান বাবুর কাছে সঙ্গীত, সে বিখ্যাত গান প্রিয় মৃত্তিকা। যাই। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে, তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ, প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ।
স্মৃতির ঘরের বন্ধ জানালা খুলে দিয়েছি, অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে এনেছি। স্মৃতির ঘরের বন্ধ জানালা খুলে দিয়েছি, অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে এনেছি। ওরা দুপায়ে চলে গেছে মৃত্যুর ভয়, ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয়। ওরা দুপায়ে চলে গেছে মৃত্যুর ভয়, ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয়। স্বাধীনতা চেয়ে ওরা বেঁধেছিল জীবনের রাখি বন্ধন। তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, আমরা জেগে আছি। তোমার বুকের মমতায় কেঁদে উঠে মাগো একদিন, দারুণ ক্রোধে জ্বলে উঠেছিল অগ্নি শিশু বীর ক্ষুদিরাম, ক্ষুদিরাম, ক্ষুদিরাম। সূর্য সেনে পথ চিহ্ন দেখে হেঁটে গেল অমিত তেজে, রফিক সালাম বরকত আরো কত নাম, আরো কত নাম, আরো কত নাম। ওরা চেতনায় তৃপ্ত সাহসী মশাল, ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল। ওরা চেতনায় তৃপ্ত সাহসী মশাল, ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল। দুঃশাসনের বুকে বজ্র হেনে ওরা গেয়েছিল গান। তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না মাগো, তুমি ভয় পেও না, আমরা জেগে আছি। এই ধূসর রাত্রিতে তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ। 21 মানেই আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। 21 মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে, সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে। তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে। শহীদেরা ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, বাংলাদেশ ফিরে আসছে। এই পদ্মা মেঘনার দেশে আবার 52 আসছে, 69 আসছে, 71 ফিরে আসছে। 21 মানেই আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে। 21 মানে অতীত নয়, আগামী, মৃত্যু নয়, জন্ম। 21 মানে শাশ্বত বাংলার হিজল তামাল, ভাটিয়ালি গান, শাপলা ফোটা দিঘি, পদ্মা নদীর মাঝি, ঢাকার উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, নগ্ন পায়ে পথ হাঁটা সারাদিন। আমি কি ভুলিতে পারি? 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। মায়ের অশ্রু ভেজা চোখে আবার আশার ঝিলিক ফিরে আসছে। পিতার তপ্ত বুকে
আবার বিশ্বাস ফিরে আসছে সন্তানের ম্লান চোখে, আবার স্বপ্ন ফিরে আসছে। 21 মানে আসছে, আসছে, আসছে। এই 21-এ তাজুল ফিরে আসছে, শোষণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ আসছে, সম্মিলিত সংগ্রাম আসছে, পুঁজিবাদের জন্য চরম আঘাত আসছে। 21 মানে আসছে বাংলা ভাষার দিন আসছে, কৃষ্ণচূড়া পলাশের দিন আসছে, দুনিয়া কাঁপানো দিন আসছে। এই 21 মানে মাঠ ভরা পাকা ধানের গন্ধ, নদীতে রূপলি মাছ পালের নৌকো। 21 মানে দিগন্ত জোড়া আগামী দিনের স্বপ্ন। 21 মানে জয়নুলের ছবি, হৃদয় মথিত রবীন্দ্রনাথের গান। 21 মানে আমার সোনার বাংলা। 21 মানে পহেলা বৈশাখ। 21 মানে শহীদের পায়ের শব্দ। 21 মানে অজর, অমর, অবিনশ্বর। 21 মানে আসবে, 21 মানে আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে। 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল আসছে। মহাদেব স্যার কবিতা ছিল এটি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বইমেলায় যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইভান। ইভান, শুনতে পাচ্ছ? মাহি ভাই আপনাকে শুনতে পাচ্ছি আমি, এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাই। এবং আজ অমর 21-এর দিন, আর এই কবিতা, গান কিংবা সব কথা শুনতে শুনতে আমাদের মনেই হতে পারে, বা আমরা বিশ্বাস করি, বাংলাতেই এই সব কিছু সবচেয়ে বেশি পূর্ণতা পায়। তাই শ্রদ্ধা ভরে আবারও স্মরণ করি সেই ভাষা শহীদদের। এবং বইমেলা প্রাঙ্গণে যেহেতু আমি আছি, আমরা অনেকের সাথেই কথা বলছিলাম। আমার সাথে এই মুহূর্তে বেশ কিছু শিশু, কিশোর এবং তরুণ পাঠকরা রয়েছেন। তাদের সাথে একটু কথা বলে আমি একটু জানবার চেষ্টা করব বাংলা গল্প, কবিতা কিংবা উপন্যাস তাদেরকে কতখানি টানে। আমি একটু শুরুতে তোমার নাম জিজ্ঞেস করি। তোমার নাম কি? মাসরুরা নুবা। আচ্ছা, তোমার কি পড়তে ভালো লাগে? কবিতা, গল্প নাকি অন্য কিছু? গল্প। বাংলা পড়ো? হ্যাঁ। আচ্ছা, কি গল্প পড়তে ভালো লাগে? ভূতের। আমি একটু তোমার সাথে কথা বলি। তোমার কি নাম? মারিয়া নাজা। বাংলা বই পড়ো? হ্যাঁ। কেমন লাগে? ভালো। কি পড়ো, গল্প না কবিতা? গল্প। গল্প। তোমার হাতে একটা বইও আমরা দেখতে পাচ্ছি। কেমন গল্প বা কবিতা কোনটা পড়তে ভালো লাগে? বিভিন্ন ধরনের ভূতের গল্প, কার্টুন গল্প। আচ্ছা, আর তোমার? পরীর গল্প, ভূতের গল্প, জলপুর গল্প। আচ্ছা, ঠিক আছে। আমি একটু এখন এপাশে একটু কথা বলি। আপনার সাথে একটু কথা বলতে চাই। বাংলা বই পড়া হয়? হ্যাঁ, অবশ্যই পড়তে হয়, অবশ্যই। কার বই বেশি পড়া হয় বা কার বই ভালো লাগে? জাফর ইকবাল স্যার, তারপর হুমায়ুন আহমেদ স্যার বইগুলো পড়া হয় অবশ্য। আচ্ছা, গল্প না কবিতা কোনটা বেশি ভালো লাগে? গল্পটাই অবশ্যই একটু বেশি পড়া হয়, কবিতাটা অবশ্য এরকম পড়া হয় না, তবে উপন্যাসগুলো একটু ভালোই করা হয়। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলি। আপনার কি নাম? শাওন। শাওন, বাংলা বই আপনাকে কতটা টানে? বাংলায় যখন গল্প, কবিতা? আসলে খুব বেশি রকম টানে আমাকে, বিশেষ করে যখন যখন 21 ফেব্রুয়ারিটা আসে বা ফেব্রুয়ারি মাসটা আসে, তখন মানে আর বাসায় থাকতে পারি না বইমেলা না আসলে। তো মানে একদম অস্থির হয়ে বইমেলাতে আসি। আমি একটু তোমার সাথে কথা বলি। কি নাম? সাদিয়া আফরিন রিশা। গান শোনো? না, গান শুনি। বাংলা গান শোনো? আচ্ছা, কার গান শুনতে ভালো লাগে? বাংলা কোন ধরনের গান শুনতে ভালো লাগে? বাওয়াল, ভাটিয়ালি। বাওয়াল, ভাটিয়ালি? কোনো বাওয়াল বা ভাটিয়ালি গানের দু একটা লাইন শোনাতে পারবে আমাদের? না। আচ্ছা, শোনাতে এখন কি নার্ভাস লাগছে? হ্যাঁ। আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলি। এই যে আমাদের শিশু কিশোরদের মাঝখানে বাংলার যে টান রয়েছে, অনেকের সাথে আমরা কথা বললাম। আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটাকে আরো বেশি ছড়িয়ে যাচ্ছে কিনা, বা শিশুদের মাঝখানে ছড়িয়ে দিতে আমরা আর কি করতে পারি? অবশ্যই খুবই এটা ভালো উদ্যোগ, যেটা আপনারা শিশুদের সাথে যে কথা বলছেন, তারাও কিন্তু কথা বলতে উৎসাহিত হচ্ছে। বাবা মারাই যে নিয়ে আসতেছে বিভিন্ন অকেশনগুলোতে, এটা সবচেয়ে ভালো একটা বিষয়। কিন্তু সবচেয়ে ভালো বাচ্চাদের মধ্যে বাংলা কথা বা বাংলা গান বা বাংলা চর্চাটাকে শুদ্ধভাবে তুলে দিতে পারে কিন্তু তার বাবা মা।
পরিবার থেকে যখন এটা ভালোভাবে উঠে আসবে তখনই কিন্তু এটা ছড়াবে। আপনি বাহির থেকে বা আমি বাহির থেকে যতই বলি না কেন এটা আসবে না। যখন মানে পরিবার থেকে আমি, আমার ছোট ভাই বা আমার বাবা বা আমার মা যখন বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে বাংলায় কথা বলবেন এবং শুদ্ধ বাংলায় বলবেন, তখনই কিন্তু তারা বাংলায় বলতে উৎসাহিত হবে এবং বাংলা কালচারটা গড়ে উঠবে। যেমন একটু আগে একটা বাচ্চা বলছিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা কথাগুলো শুনবার অপেক্ষায় ছিলাম, কিন্তু আমাদের এখন আসলে স্টুডিওতে ফিরে যেতে হবে। সবার কথা ধরেই বলতে চাই যে বাংলা ভাষা আমরা পেয়েছি অনেকের প্রাণের বিনিময়ে, সেই ভাষাটাকে সুন্দর করে বলবার দায়িত্ব আমাদের, এবং যেমন ভাই বলছিলেন আমরা সবাই মিলে সে দায়িত্বটা একদম মন থেকে পালন করতে পারি, তবেই বাংলা সার্থকতা হবে। সবাইকে নিয়ে ফিরছি এনটিভি স্টুডিওতে। ধন্যবাদ ইভান তোমাকে। আবারও আমরা স্টুডিওতে, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমরা অনুষ্ঠানের শেষ দিকে স্যারের কাছ থেকে আরেকটু আলোচনা শুনবো, তারপর বাবু ভাই এবং দুজনের একই সাথে অনিমারের একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো। আমাদের এরকম পরিকল্পনা রয়েছে। স্যার, আপনার কাছে আবারও যাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা আবেগপ্রবণ জাতি, তো সবাই জানে বাঙালি খুবই আবেগপ্রবণ জাতি, এবং উৎসবে পার্বণে আমরা সবাই খুবই উৎসব মুখর হই, উদযাপন মুখর হই। কিন্তু 21 এমন একটা দিন আমাদের জন্য, এটা শুধুমাত্র উৎসব আয়োজন নয়, এটা শুধুই মাত্র লৌকিকতা নয়। এই 21 আমাদের নতুন প্রজন্মকে কিভাবে সত্যিকার অর্থে তাদের জাতীয় মনন গঠনে কিভাবে ভূমিকা রাখবে, কিভাবে তাদের প্রত্যেকে একজন দেশপ্রেমিক খাঁটি বাঙালি হিসেবে গড়ে উঠবে, এই শেষ আলোচনা আপনার কাছ থেকে শুনবো। 21 কিভাবে তাদেরকে প্রভাবিত না, করবে। নিঃসন্দেহে তো শোকের দিন আমাদের। এত শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছি, কিন্তু শোকটা আস্তে আস্তে আমাদের শক্তিতে রূপান্তরিত হয়েছে। ওই 21কে ধরেই কিন্তু আমাদের অগ্রযাত্রা। 71-এ যখন আসি, 71-এ তো আরও অনেক বেশি রক্ত আমাদের দিতে হয়েছে। এখনও দেখি যে এই রক্তপাতটাকে আমাদের একেবারে ভিতরে জায়গা দিয়ে দিয়েছি আমরা, যার জন্যে ওই কান্নাটা এত প্রবল হয় না আমাদের, বরঞ্চ কান্নার পেছনে যে শক্তিটা আছে সেটি আমাদের শক্তি, উৎসাহ যোগায়। আজকে যে সন্তানরা যে কথাগুলি বললেন, আমরা শুনলাম খুব মন দিয়ে, তারা যে বাংলা ভাষায় বই পড়ছেন, বাংলা ভাষায় নিজের পছন্দের বই কিনতে পারছেন, তার পিছনে কিন্তু ওদের অবদানটা আছে। এবং এই যে মেলায় যাচ্ছেন, একটা দিন সবাই কালো কাপড় পরছেন, এবং বেশ উৎসাহের একটা পরিবেশ আমি দেখতে পাই, উদযাপনের একটা বিষয়। আমি এটাকে খুব নেতিবাচক দৃষ্টিতে দেখতে চাই। স্যার, আপনি যদি মনে না কিছু করেন, আমরা আরেকটু বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাই, যে আমরা কি মনে করছি যে সব দায়িত্ব কি রাষ্ট্র পালন করবে, সরকার, নাকি এই গণমাধ্যমগুলোর দায়িত্ব কেমন রয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষার জন্য যে বাবা মারা সন্তানদেরকে ইংরেজিতে বেশি পারদর্শী করতে চাচ্ছেন, ইংলিশ মাধ্যমে পড়াশোনা করাতে চাচ্ছেন, এই বিষয়গুলো কিভাবে? একটু ইভান যে কথা বলছিলেন একজন দর্শকের সঙ্গে, তিনি কথাটা খুব চমৎকারভাবে বলেছেন। পরিবারের ভিতর থেকে আগ্রহটা সৃষ্টি হতে হবে। পরিবার যখন সিদ্ধান্ত নেবে আমার সন্তানকে আমি বাংলা ভাষায় শিক্ষিত করব, এবং তাকে বিশ্বের সবগুলি ভাষা, যতগুলি প্রয়োজনীয় ভাষা আমি শিখিয়ে দেবো। ইংরেজি প্রয়োজন আছে, ইংরেজি বৈশ্বিক বাজারের ভাষা, আমরা তো বিশ্বের বাজারে প্রবেশ করেছি, সেই ভাষা আমাদের জানতে হবে, খুব ভালোভাবেই জানতে হবে। কিন্তু মাতৃভাষাকে বিসর্জন দিয়ে তো নয়। যে মাতৃভাষায় তার প্রথম অবস্থানটা পোক্ত করে ফেলে, তার পক্ষে সব ভাষায় বিচরণ করা সম্ভব, সেটি আমরা কেন করতে পারবো না? এই হলো প্রথম যে আজকে আমার যে মনে হলো। দ্বিতীয় হচ্ছে যে ভাষার যে সংস্কৃতির কথাটা বলা হচ্ছে বারে বারে, শুধু ভাষা শিখলে হবে না তো, ভাষার ভিতরে যে সংস্কৃতিটি আছে, যার সঙ্গীত ধারণ করছে, চিত্রকলা ধারণ করছে, গণমানুষের কল্পনা ধারণ করছে, সবগুলো যদি আমি ধারণ করতে পারি আমার নিজের ভিতর, তখন ভাষার পিছনের শক্তিটা আমাকে অনন্ত উৎসাহ দিয়ে যাবে। 21 ফেব্রুয়ারি আমি ওইভাবে দেখি, 21 ফেব্রুয়ারি আমাদের একটা ক্রান্তিকালে আমাদের কতগুলি পথের সন্ধান দিয়েছে। সেই পথের সম্মিলিত যোগফল হচ্ছে আমাদের স্বাধীনতা। তা আমরা যখন স্বাধীনতাকে উদযাপন করব, আমরা 21টাকে উদযাপন করব, কিন্তু এই শহীদদের স্মৃতি ধরেই আমরা শক্তিশালী হব। তাহলেই বোধহয় একটা যোগফল আমরা বা একটা সমীকরণ আমরা তৈরি করতে পারবো। তাহলে রাষ্ট্র, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, সবারই নিজ নিজ দায়িত্ব আছে, সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা পালন করলে, দায়িত্ব পালন করলে আমরা আমাদের নতুন প্রজন্মকে তাদের কাছে 21-এর সঠিক চেতনাটা পৌঁছে দিতে পারবো, এবং তারা হবে আমাদের ভবিষ্যতের দেশপ্রেমিক নাগরিক। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ গান শুনব অনিমা রায় এবং বাবু ভাই দুজনের যুগল কণ্ঠে। আমি না, আমাদের বোধহয় আরো একটু সময় রয়েছে, তাহলে আমরা এই গানটা পরে শুনি। আমরা অনিমার একক সঙ্গীত শুনছি। আচ্ছা, এই ফাঁকে আমরা বোধহয় আমাদের সাথে যারা
যে বন্ধুরা বাজাচ্ছেন আমি সেটাই অনেক তাদের হ্যাঁ, বাবু ভাই। ছিলাম। তাদের আমরা- নামগুলো আমরা, বলবো। আপনি- পল্লব ভাই, কিবরিয়া ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল, আমজাদ ভাই, জয়কে ভাই বলা যাচ্ছে না, আর বিনোদ বিনোদ দা। বিনোদ, বিনোদ কি দা। বলেন? অসাধারণ সহযোগিতা, এছাড়া আমরা পারতাম না। আর মাঠে রয়েছেন ইভান মাঠে রয়েছেন এরা। বইমেলায়। অনিমার গান এখন ভাষা বলি, দেশ বলি, সংগ্রাম বলি, জয় বলি, গর্ব বলি, ক্ষোভ সবকিছুই মূলত দেশমাতৃকার জন্য। এই দেশমাতৃকার এই রূপের বর্ণনা খুব সুন্দর করে দিয়েছেন আমাদের আরেকজন বাংলা কবি দ্বিজেন্দ্রলাল রায়। তার একটি গান দিয়ে শেষ করছি আমার পর্ব। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেদে স্মৃতি দিয়ে ঘেরা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন ঝড়ে ক্ষেত্র এমন কালো মেঘে। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না খো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহা, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে ভেসে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে
সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা শাখে কুঞ্জে কুঞ্জে কাহে পাখি গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা একটু অনুভূতি শুনবো। সে আমাদের অনুষ্ঠানের অনেক কথা হয়েছে, আলোচনা আছে, শেষ একটু বাবু ভাইয়ের কাছ থেকে শুনবো, স্যারের কাছ থেকে শুনবো, অনিমার কাছ থেকে শুনবো, তারপরে আমরা বাবু ভাইয়ের কাছ থেকে শেষ গান শুনবো। বাবু ভাই বাণী দেন। 21-এর আমি তো ওই যে বারবার ওই উচ্চারণটাই করতে চাই। আমার কাছে 21 হচ্ছে মাথা নত না করার বোধ। ফলে যতদিন মাথা নত করার চারপাশ থাকবে, সেটা যদি বৈশ্বিক ক্ষেত্রেও হয়, ততদিন পর্যন্ত 21-এর কার্যকারিতা থাকবে। ফলে আমি 21-এর সাথে হাত ধরাধরি করে হাঁটতে চাই, কারণ আমি মাথাটা উঁচু রাখতে চাই। ধন্যবাদ বাবু ভাই। আমাদের দর্শকদের অনেক সুন্দর, অনেক চমৎকার, মানে হৃদয়ের প্রণোদনা যোগায় এরকম কিছু সঙ্গীত আপনি পরিবেশন করেছেন। অনিমা? আমার কাছে তাই, মূলত কথা তো আমাদের গানের মধ্যে দিয়েই তো সব বলে যাচ্ছি। আমি বাবু ভাই মূলত আজকে শুনছিলাম স্যারের কথা, এত সুন্দর করে বলছিলেন। আর শুধু বলবার এইটুকুই যে আমাদের ঘরটাকে আমরা নিজেরাই এত প্রতিনিয়ত ইংরেজি শব্দ মিশিয়ে বলি, যে আবার যখন বাচ্চাটাকে শেখাই থ্যাংক ইউ বলাটাই, যেন থ্যাংক ইউ বলো, ধন্যবাদটা আমি নিজেই ভাবছিলাম যে আমি কি করি ঘরে, আমিও বাচ্চাকে বলছি থ্যাংক ইউ বলো কিছু দিলে। এই যে ধন্যবাদটা, এই শব্দগুলো যেন আমরা নিজেরাই আসলে আমরা ভুলে যাই কখনো কখনো। তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে, তখন পারিপার্শ্বিক সবটা আপনা আপনি সচেতন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আপনি দর্শক, সৈয়দ মঞ্জুরুল ইসলাম। 21 আমার কাছে হচ্ছে আত্ম আবিষ্কারের দিন। ভাষা এবং সংস্কৃতির মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করা। এই আবিষ্কার প্রতি বছর করতে হবে, প্রতি মুহূর্ত করতে হবে। এই আবিষ্কার এত সমস্ত জায়গা আমাদের নিয়ে যাবে, আমরা সেখানে কল্পনা করতে পারছি না। জাতি হিসেবে আমরা কিন্তু অনেক উন্নত, আমরা নিজেরাই নিজেদের উন্নতিটা দেখতে পাই না, চোখে পড়ে না আমাদের। সমতল ভূমির মানুষ তো, কিন্তু আমার মনে হয় যে সে উচ্চতরকেও আমাদের যেতে হবে। 21 সেই সোপানটা আমাদের দিয়েছে, 71 আরও বড় সোপান দিয়েছে। সেখানে দাঁড়িয়ে কেন আমরা নিচের দিকে তাকাবো? আমি কখনো খাদের গল্প শুনতে চাই না, আমি শিখরের গল্প শুনতে চাই। সেই শিখরটা 21 ফেব্রুয়ারি আমাদের দিয়েছে, সেদিকে আমরা তাকিয়ে থাকি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি।
মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠে শেষ গান শুনতে শুনতে 21 আমার অহংকার অনুষ্ঠানের শেষ গান। আমি মাহিদুল ইসলাম এতক্ষণ আপনাদের সঙ্গে অনুষ্ঠান সঞ্চালন এবং আবৃত্তিতে ছিলাম। বাবু ভাই, শেষ গান আমরা শুনতে শুনতে বিদায় নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক যারা আছেন, মাহিদুল ইসলাম মাহি নিশ্চয়ই আমাদের সবাইকে ঠিক ঠিকভাবে পরিচিত করিয়েছে, সংযোগ ঘটিয়েছে, এবং আমি কৃতজ্ঞতা জানাই স্যারের প্রতি। স্যার একটা লম্বা সময় আমাদের সাথে ছিলেন এবং আরও যে বন্ধুরা এখানে সঙ্গীত আয়োজনের সাথে যুক্ত ছিলেন। স্যারের শেষ কথাটা সূত্র ধরে বলি, আমরা আসলে আশাবাদের পক্ষে আমাদের অবস্থান নিতে হবে। ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই, পরশু ভোর ঠিক আসবে, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি, আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই, পরশু ভোর ঠিক আসবে, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি, আজ হলো না। এই সময়ে মুখ চেনা থাক, আজ এখানে এত পরাজয়। এই সময়ে মুখ চেনা থাক, আজ এখানে এত পরাজয়। দ্বিধা সংশয়ে কাটে দিন রাত, ঘিরে রেখেছে অমূল ভয়। তুমি চাইলে বাধা টুটবে, পথে নামলে সাথে মিলবে, শুধু কখন ভুল প্রলোভনে প্রতারক পায়ে ফিরে যেও না। ভোর হয়নি,